জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডি, যার এক্সাম হচ্ছে খুব শীঘ্রই 1 মার্চ আর 8 মার্চ। তো সেই এক্সামের জন্য মক টেস্ট নিয়ে এসে মক টেস্ট নাম্বার 41। ঠিক আছে, তো অলরেডি মক টেস্ট আমরা 1 থেকে 40 পর্যন্ত এই চ্যানেলটারই প্লে লিস্টটা কমপ্লিট করে দিয়েছি। সেখান থেকে দেখে না থাকলে অবশ্যই দেখে নাও। এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা হ্যাঁ, বলে রাখি যে আগে যেটা আমরা বলেছিলাম যে 20 স্পেশাল মক টেস্ট, 20 স্পেশাল মক টেস্ট আবার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী পুরোটাই থাকবে। জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, যেরকম আছে। তাহলে এটার উপর 20 স্পেশাল মক টেস্ট আমরা নিয়ে এসেছি। তো যার আমরা যে ন্যূনতম একদম 39 টাকা রেখেছি, যেটা গুরু দক্ষিণা হিসাবে কেউ এটা নেগেটিভে নেবে না, খুবই স্বল্প মূল্যে রেখেছি, মাত্র 39 টাকা। ঠিক আছে, তো এটাতে তোমরা 20 মক টেস্ট উইথ অ্যান্সার, মনে রাখবে উইথ অ্যান্সার পাবে। তো যারা যারা এখনও নাওনি, অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার করতে মেসেজ করতে পারো, বা এই ফোনপে নাম্বার করে তারপরে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা তাকে ইমিডিয়েট তাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা মক টেস্ট মাত্র 2 টাকা করে পড়ছে। তো যারা এখনও নাওনি অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম পার্ট। তো প্রথম পার্টে প্রতিবারের মতো সেকশন 1 থাকছে, যেখানে থাকবে টোটাল ইংলিশ, টোটাল 10টি প্রশ্ন। এরপরে থাকবে সেকশন 2, যেখানে থাকবে জিকে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য অথরিটিস হ্যাভ ডিসাইডেড টু অ্যাবাইড ড্যাশ দ্য নিউ সেফটি রেগুলেশন। তাহলে এখানে কি বলছে? দ্য অথরিটিস হ্যাভ ডিসাইডেড, মানে তারা ডিসাইড করলো কি না, টু অ্যাভয়েড। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অ্যাভয়েড বাই। তাহলে অ্যাভয়েড বাই এখানে হয়ে যাবে কি বাই, প্রিপোজিশন বাই। কারণ কি এই যে অ্যাভয়েড বাই মানে হচ্ছে অ্যাভয়েড পর বাই হলে তার মানে হয়ে যাবে টু ফলো অর ওবে রুলস অর রেগুলেশন। তাহলে এই যে অ্যাভয়েড বাই যেটা দেওয়া আছে, অ্যাভয়েড বাই, তাহলে অ্যাভয়েড বাইয়ের মানে হচ্ছে টু ফলো রুলস অর রেগুলেশন। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে যেটা বলছে যে অথরিটিস হ্যাভ ডিসাইডেড টু অ্যাভয়েড বাই নিউ সেফটি রেগুলেশন, তারা এই করলে ডিসাইড করলো যে তারা ফলো করবে কি নিউ সেফটি রেগুলেশন। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি অপশন বি, অ্যাভয়েডের পর যেটা হবে সেটা হবে বাই। ঠিক আছে, এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে আর ইউ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য রুলস অফ দিস গেমস অর আর ইউ ইনডিফারেন্ট ড্যাশ দ্য আউটকাম। তাহলে এখানে দুটি অপশন দেওয়া আছে, মানে দুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। ঠিক আছে, আর ইউ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য রুলস অফ দিস গেমস অর আর ইউ ইনডিফারেন্ট ড্যাশ দ্য আউটকাম। তো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তারপর অ্যান্সার দেখবে। ঠিক আছে, তো বলে রাখি এটা যেটা অ্যান্সারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ফ্যামিলিয়ারের পর যেটা হয় সেটা হচ্ছে কি উইথ, ফ্যামিলিয়ারের পর যেটা হয় সেটা হচ্ছে কি উইথ। এর মানে হচ্ছে কি নলেজ থাকা বা অ্যাকনলেজ থাকা বা পরিচিত থাকা। তাহলে আর ইউ ফ্যামিলিয়ার উইথ, আর এটা তারপরে যেটা হচ্ছে ইনডিফারেন্টের পর যেটা হবে সেটা হবে টু। তার মানে এটা অপশানে কোথায় পাচ্ছি? অপশান এতে পাচ্ছি। কারণ কি আমরা যে ফ্যামিলিয়ার উইথ, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশনাল ফ্রেজ, যার মানে হচ্ছে কোনো কিছুর নলেজ বা জ্ঞান থাকা। তাহলে কি ওয়েন ইউ হ্যাভ নলেজ অফ সামথিং, তাহলে এটা আমি বলতে পারি ফ্যামিলিয়ার উইথ মানেই হচ্ছে নলেজ অফ সামথিং, বা পরিচিত থাকাও বলা যেতে পারে। ঠিক আছে, নলেজ অফ সামথিং, বুঝতে পারলাম। আর এই যে ইনডিফারেন্ট টু যেটা আছে এর মানে হচ্ছে কি নট কেয়ারিং অ্যাবাউট সামথিং অথবা নট ইন্টারেস্টেড। এই যে ইনডিফারেন্ট টু যেটা আছে এটার মানে হচ্ছে নট ইন্টারেস্টেড অর নট কেয়ারিং অ্যাবাউট সামথিং, নট কেয়ারিং অ্যাবাউট সামথিং, বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে যেটা অপশন যেটা হয়ে যাচ্ছে অপশন এ। এরপর আসছি 3 নম্বরে যেটা বলছে চুজ দ্য সিনোনিম অফ প্ল্যাকেট। তাহলে এই যে প্ল্যাকেটে হয়তো সিনোনিম বলেছে, সিনোনিম অর্থাৎ আমরা জানি সমার্থক শব্দ। তাহলে এই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের উপর বেস করে সমার্থক শব্দ বা সিনোনিম খুঁজে বার করতে হবে। তাহলে প্রথমে যেটা আমাদের জানতে হবে যে এই যে প্ল্যাকেট যেটা দেওয়া আছে, এই কোয়েশ্চেন যেটা আছে প্ল্যাকেট ওয়ার্ড, এই প্ল্যাকেট ওয়ার্ডটার মিনিং জানতে হবে। তাহলে প্ল্যাকেট মানে কি? তাহলে প্ল্যাকেট মানে হচ্ছে শান্ত করা বা তুষ্ট করা। লিখে দিচ্ছি আমি, পারলে তোমরা লিখে নাও, শান্ত করা বা তুষ্ট করা। ঠিক আছে, শান্ত করা বা তুষ্ট করা। এটার আরেকটা মিনিং হতে পারে প্রশমিত করা। ঠিক আছে, প্রশমিত বা কমানো। তাহলে 4টা অপশন দেখে নিই। ইরিটেট মানে কি? তাহলে ইরিটেট মানে বিরক্ত করা, তাহলে এটা তো হচ্ছেই না। 2 নম্বর হচ্ছে প্যাসিফাই করা। তাহলে প্যাসিফাই মানে হচ্ছে কি? প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা। প্যাসিফাই মানে হচ্ছে তাই। আর প্রভোক মানে হচ্ছে কি? উস্কানি দেওয়া। আর অ্যানয় মানে হচ্ছে জ্বালানো। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের বেসিসে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি প্যাসিফাই মানে হচ্ছে কি শান্ত করা, আর প্ল্যাকেট মানে হচ্ছে প্রশমিত করা, তুষ্ট করা বা শান্ত করা। বুঝতে পারলাম? এরপরে আসছি 4 নম্বর বলছে কি চুজ দ্য সিনোনিম অফ ম্যাটিকিউলাস। তাহলে আবার এসছে সিনোনিম।
তা কার না ম্যাটিকুলাসের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে ম্যাটিকুলাস মানে কি? তাহলে এই যে ম্যাটিকুলাস মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়, মানে খুব ছোট ছোট বিষয়ে অত্যন্ত সতর্ক বা খুবই যত্নশীল বা খুঁতখুঁতে টাইপের একটু, ঠিক আছে। তাহলে খুবই যত্নশীল বা অতি যত্নশীল আমরা বলতে পারি। অতি যত্নশীল সেটাকে আমরা বলছি কি অতি যত্নশীল, এটাকে আমরা বলছি কি ম্যাটিকুলাস বলছি। তাহলে এর 4টা অপশন দেখে নিই। এই যে আছে স্ক্রুপুলাস, এটাও মানে হচ্ছে কি অতি যত্নশীল, এটারও মানে হচ্ছে কি অতি যত্নশীল, অতি যত্নশীল। আর স্লোপি মানে কি? স্লোপি মানে হচ্ছে অগোছালো, আর রিকলেস মানে হচ্ছে বেপরোয়া, আর কেয়ারলেস মানে আমরা জানি কি সেটা হয়ে যাচ্ছে কি বেপরোয়া টাইপের, ঠিক আছে, বা অসাবধান। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে সঠিক হতে হচ্ছে কি স্ক্রুপুলাস, ঠিক আছে, এটারও মানে হচ্ছে কি অতি যত্নশীল। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলাম। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে আসছে কি অ্যান্টোনিয়াম এসছে, এরপরে আসছে কি বিপরীত শব্দ। বিপরীত শব্দ, আচ্ছা যদি আমার কথা বলার মধ্যে যে স্পিড হয়ে যায় তাহলে তোমরা কেউ স্লো করে নেবে, আর যাদের স্লো হচ্ছে তারা স্পিড করে নেবে, ঠিক আছে, কারণ ইউটিউবে এখন অ্যাডজাস্ট করার সিস্টেম দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে স্পিডটা, প্লেব্যাক স্পিডে সেভাবে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে প্রথমে দেওয়া আছে ভ্যালিয়েন্ট। তাহলে এই যে ভ্যালিয়েন্ট দেওয়া আছে, এই ভ্যালিয়েন্ট মানে কি? ভ্যালিয়েন্ট মানে হচ্ছে সাহসী বা বীরত্বপূর্ণ, সাহসী বা বীরত্বপূর্ণ, ঠিক আছে, সাহসী বা বীরত্বপূর্ণ, এটা হচ্ছে ভ্যালিয়েন্ট। তাহলে 4টা অপশন দেখে নিই, 4টা অপশনের মধ্যে সঠিক হতে, এটা কিন্তু অ্যান্টোনিয়াম বলেছে, বিপরীত শব্দ বলেছে। তাহলে এই যে করেজিয়াস যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা মানে হচ্ছে কি করেজিয়াস যেটা দেওয়া আছে এটা মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানেও আমরা জানি কি সাহসী, আর কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষোচিত, মানে আমরা জানি ভীরুভাবে। কাওয়ার্ডলি মানে কি, সরি, কাওয়ার্ডলি মানে আমরা বলতে পারি ভীরুভাবে, ঠিক আছে, কাওয়ার্ডলি ভীরুভাবে, তাহলে একদম ভীরুতা। আর ফিয়ারলেস যেটা আছে সেটা হচ্ছে নির্ভীক, কোনো ভয় নেই, তার মানে কি তাকে সাহসী বোঝাচ্ছে, এটা তার সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্টোনিয়াম কী হচ্ছে কাওয়ার্ডলি, অপশান সি, অপশান সি। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বরেও এসছে কি অ্যান্টোনিয়াম এসছে কি ম্যালাইস। তাহলে এই যে ম্যালিস দেওয়া আছে, এই ম্যালিস কি? এই ম্যালিস মানে হচ্ছে বিদ্বেষ বা অনিষ্ট করার ইচ্ছা, এর মানে হচ্ছে কি বিদ্বেষ বা অনিষ্ট করার ইচ্ছা, ঠিক আছে, অনিষ্ট একটু হবে, অনিষ্ট করার ইচ্ছা, অনিষ্ট করার ইচ্ছা, বুঝতে পারলাম। তাহলে 4টা অপশনের মধ্যে দেখি স্পাইট। স্পাইট মানে কি? স্পাইট মানে হচ্ছে হিংসা, স্পাইট মানে কি হিংসা, তাহলে এটা হচ্ছে সিনোনিম। হ্যাট্রেড, হ্যাট্রেড মানে হচ্ছে ঘৃণা, ঠিক আছে। গুডউইল, এই যে গুডউইল মানে হচ্ছে সদিচ্ছা, গুডউইল মানে হচ্ছে কি সদিচ্ছা, বা আমরা যদি বলি মঙ্গল কামনা, কারো ভালো কামনা বা মঙ্গল কামনা যেটা করা হয় সেটাকে আমরা বলা হয় কি গুডউইল। আর এনমিটি যেটা আছে, এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? অপশান সি, গুডউইল, ঠিক আছে। গুডউইল মানে হচ্ছে সদিচ্ছা বা ভালো করার ইচ্ছা বা মঙ্গল কামনা, তাকে আমরা বলছি কি ম্যালিস, ম্যালিসের অ্যান্টোনিয়াম, ঠিক আছে। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ পাসার বাই। তাহলে এই যে পাসার বাই যেটা আছে এর কারেক্ট প্লুরাল ফর্ম কী হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান বি, পাসার্স বাই। এক্ষেত্রে যেটা রুলস যেটা আছে, যে কম্পাউন্ড নাউন যেটা আছে, কম্পাউন্ড নাউন এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে এই কম্পাউন্ড নাউনকে যখন আমরা প্লুরাল ফর্ম করবো তখন শুধু প্রিন্সিপাল ওয়ার্ড যেটা আছে সেটার সাথেই আমরা কি লাগাবো? এস লাগাবো। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ওয়ার্ড কী আছে? পাসার। তাহলে এই পাসারের সাথে আমরা কি অ্যাড করেছি? এস অ্যাড করেছি, পাসার্স বাই, ঠিক আছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু স্মেল এ রেট। কী বলছে? টু স্মেল এ রেট যেটা আছে এর মিনিং কী হবে? ইডিয়ম এর মিনিং কী হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি টু সাসপেক্ট এ ট্রিক অর সামথিং রং, মানে কোনো কিছু যেটা আছে ভুল যে আছে, হ্যাঁ, সেটাকে আমরা করতেই এই টু স্মেল এ রেট এই যে ইডিয়ম আছে এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বর বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে, এক কথায় প্রকাশ। এটা কি বলছে? ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ঠিক আছে, যে ঠিক হবে না, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড তাকে আমরা কি বলি? তাকে সেটা হয়ে যাচ্ছে কি অপশান বি, এই যে ইনকরিজিবল, ঠিক আছে। ইনএলিজিবল যেটা কি যে উপযুক্ত নয়,
ঠিক আছে? তাহলে যে ইনএভিটেবল মানে যার কাছ থেকে মুক্ত পাওয়া যায় না, ছাড় পাওয়া যায় না, ইনফলিবল যে মানে হচ্ছে কি যে কোনো রকমভাবে ভুল করে না তাকে আমরা বলি ইনফলিবল। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা কি ইনকরিজিবল, যে হচ্ছে কি কারেক্ট হবে না। এটার যদি আমরা রুট ওয়ার্ড দেখি তাহলে করিং মানে হচ্ছে কারেক্ট হওয়া, আর ইন মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। তাহলে এই যে ইন দেওয়া আছে এটা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, আর করিং মানে হচ্ছে কি এটা হচ্ছে কি ঠিক হওয়া, টু কারেক্ট। তাহলে ইনকরেজিবল মানে যেটা ঠিক হবে না, তাহলে এটা অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, ইনকরেজিবল। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলছে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে, এটা হচ্ছে গরিলা লেখা আছে, তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে। তোমরা 4টা অপশনকে দেখবে ভালোভাবে এবং নিজেরা করার চেষ্টা করবে, আমি আনসার বলে দিচ্ছি। 4টা ওয়ার্ডের মধ্যে যেটা সঠিক উত্তর বা সঠিকভাবে লেখা আছে সেটা হচ্ছে কি গরিল্লা। এই যে অপশন এ যেটা দেওয়া আছে এটা, তাহলে কি GUERRILLA, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপশন এ এর সঠিক উত্তর। এরপর আসছি, তাহলে হ্যাঁ আরেকবার বলে রাখি একটু, যে যারা এখনও পর্যন্ত এই মক টেস্ট যেটা আছে পারচেস করেনি বা পারচেস করার কথা ভাবছো, এক্সাম খুবই 1 মার্চ আর 8 মার্চ দেওয়া আছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত পারচেস করেনি অবশ্যই তোমরা দেখতে পারো, মাত্র 39 টাকা গুরু দক্ষিণা হিসাবে রাখা হয়েছে, কেউ এটি নেগেটিভে নেবে না, ঠিক আছে? মাত্র খুবই স্বল্প মূল্যে রাখা হয়েছে গুরু দক্ষিণা 39 টাকা, ঠিক আছে? তো এই 39 টাকায় তোমরা 20টি স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে, সাথে তার সাথে কী থাকবে, তার সাথে প্রপারলি অ্যান্সারও করা থাকবে, ঠিক আছে? তাহলে যারা এখনও নিতে চাইছো বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, বা এই ফোনপে নম্বরে পেমেন্ট করে তারপর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে তাকে আমরা ইমিডিয়েট পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এরপর নেক্সট পার্টে। সেকেন্ড পার্টে আগেবারের মতো থাকবে জিকে বা জিএস পার্টটা পুরোপুরি, টোটাল থাকবে 20টি প্রশ্ন। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলা আছে যে গুপ্তযুগে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহৃত কড়ির কথা কোন চীনা পরিব্রাজক উল্লেখ করেছেন। মানে গুপ্তযুগে বিনিময় মাধ্যম যেটাকে আমরা বার্টার সিস্টেম বলি, তাহলে এই বার্টার সিস্টেম হিসাবে ব্যবহৃত কড়ি, এই যে কড়ি যেটা আছে আমরা কথায় কথায় বলেন যে এক কড়ি দেওয়া হবে না, তাহলে এই যে কড়ি যেটা আছে এই কড়ির কথা কোন চীনা পরিব্রাজক উল্লেখ করেছেন, ঠিক আছে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন গ বা সি ফাইয়েন, অপশন গ বা সি ফাইয়েন, ঠিক আছে? এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে সুবিখ্যাত অষ্টপ্রধান, ঠিক আছে? সুবিখ্যাত অষ্টপ্রধান কাউন্সিল কোন শাসকের প্রশাসনিক ব্যবস্থার অঙ্গ ছিল? বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যে সুবিখ্যাত ফেমাস অষ্টপ্রধান কাউন্সিল কোন শাসকের প্রশাসনিক ব্যবস্থার অঙ্গ ছিল? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে শিবাজী মহারাজ, অপশন এ শিবাজী মহারাজ, ঠিক আছে? শিবাজী মহারাজ, ছত্রপতি শিবাজী মহারাজ। এরপর আসছি 3 নম্বর বলছে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের বিভাজনের সময় সভাপতি কে ছিলেন? তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনটা কোথায়? না গুজরাটে হয়েছিল। সেই সুরাট অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি ভাগ হচ্ছে নরমপন্থী আর একটি ভাগ হচ্ছে চরমপন্থী। নরমপন্থী অর্থাৎ মডারেটস, চরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট। তাহলে এই যে বিভাজন ছিল, এই বিভাজনের সময় সুরাট অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ বা অপশন ক রাসবিহারী ঘোষ, ঠিক আছে? এরপর আসছি 4 নম্বর প্রশ্ন বলছে 1835 সালের ম্যাকলে মিনিট, যেটা হচ্ছে বিখ্যাত 1835 সালে ইংলিশ এডুকেশনের ক্ষেত্রে ম্যাকলে মিনিটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 1835 সালে ম্যাকলে মিনিট ভারতের কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? ভূমি সংস্কার, শিক্ষা সংস্কার, বিচার বিভাগীয় পরিবর্তন বা সামরিক সংস্কার। তাহলে আমি আগেই বললাম যে এই ম্যাকলে মিনিট যেটা আছে এটা হচ্ছে ইংলিশ এডুকেশনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি শিক্ষা সংস্কার। তাহলে হয়ে যাচ্ছে কি অপশান বি বা অপশান খ শিক্ষা সংস্কার, ঠিক আছে? শিক্ষা সংস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে 5 নম্বর বলা আছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু। তাহলে এক্ষেত্রে যদি প্রশ্ন এভাবে ঘুরিয়ে আসে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে সেটা হয়ে যাবে কি সান্দাকফু। উচ্চতা কত যদি বলে তাহলে হয়ে যাচ্ছে 36 মিটার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম বললে সান্দাকফু। আর যদি এভাবেও প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত, তাহলে কী হয়ে যাবে? তাহলে হয়ে যাচ্ছে কি অপশান বি সিঙ্গালীলা, অপশান বি সিঙ্গালীলা, ঠিক আছে? তাহলে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম। আচ্ছা, এটি দার্জিলিং জেলায় ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। তাহলে এটা মনে রাখবে, এই যে সান্দাকফু যেটা আছে এটা হচ্ছে কি ভারতের দার্জিলিং জেলায় ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত, সিঙ্গালীলা পর্বতশ্রেণী অবস্থিত, ঠিক আছে? এরপর আসছি 6 নম্বর
6 নম্বর বলছে সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব যাকে বলা হয় কি অনুসুর, আবার তাকে ইংলিশে বলা হয় কি প্যারিহেলিয়ান, কবে হয়? মনে রাখবে অনুসুর মানে কি পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় কি প্যারিহেলিয়ান। তাহলে সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব বা প্যারিহেলিয়ান কবে হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি 3রা জানুয়ারি, অপশন বি 3রা জানুয়ারি, ঠিক আছে। আর আর 4ঠা জুলাই যেটা আছে এটা হচ্ছে অপসুর। এই 4ঠা জুলাই যেটা দেওয়া আছে বা 4th জুলাই এটা হচ্ছে কি অপসুর, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি দূরত্ব, ঠিক আছে, সবচেয়ে বেশি দূরত্ব। অপসুর মানে হচ্ছে কি সবচেয়ে বেশি দূরত্ব। তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছি 7 নম্বর বলছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? এটি জিওগ্রাফিরও প্রশ্ন, এটি হচ্ছে আবার জিকেরও প্রশ্ন, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে রাখবে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল। তো 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দার্জিলিংয়ের সিদ্রাপং, অপশন বি, ঠিক আছে, দার্জিলিংয়ের সিদ্রাপং। 1897 সালে, মনে রাখবে 1897, 1897 সালে দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প শুরু হয়। তাহলে অপশন বি, ইয়াটা মনে রাখবে 1897। এরপর আসছে 8 নম্বর বলছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশন সি বা অপশন গ বিশাখাপত্তনম, অপশন সি বা অপশন গ বিশাখাপত্তনম। এই যে বিশাখাপত্তনম নামের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড যেটা আছে, এটাই হচ্ছে ভারতের বৃহত্তম এবং অন্যতম প্রাচীন জাহাজ নির্মাণ কেন্দ্র। এরপর আসছি 9 নম্বর বলছে কোন লোহা আকরিককে প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল যেটা আছে এই প্রাকৃতিক চুম্বক বলা হয়? ঠিক আছে, তাহলে কোন লোহা আকরিককে প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট যেটা আছে বলা হয়? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ম্যাগনেটাইট, অপশন বি, অপশন বি ম্যাগনেটাইট। তাহলে এই ম্যাগনেটাইট হলো সবচেয়ে উন্নত মানের লোহা আকরিক। এক্ষেত্রে লোহার পরিমাণ যেটা আছে 70%-এরও বেশি থাকে, ঠিক আছে, 70%-এরও বেশি থাকে। এরপরে 10 নম্বর বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম ভারতের কোন রাজ্যে প্রবর্তিত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম ভারতের কোন রাজ্যে প্রবর্তিত হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি বা অপশন খ রাজস্থান, অপশন বি বা অপশন খ রাজস্থান। কত সালে? 1959, 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নগর জেলায়, যদি বলে কোথায় তাহলে মনে রাখবে রাজস্থানের নগর জেলায়, ঠিক আছে, রাজস্থানের নগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেন কে? পণ্ডিত জওহরলাল নেহরু, জেএল নেহরু, ঠিক আছে, পণ্ডিত জেএল নেহরু। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটি চালু হয়, মনে রাখবে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। এরপর আসছি 11 নম্বর বলছে ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অপশন সি বা গ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তাহলে অপশন সি হচ্ছে এর কি সঠিক উত্তর। তাহলে কেন্দ্রীয় স্তরে অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, মনে রাখবে কেন্দ্রীয় স্তরে যে অ্যাটর্নি জেনারেল আছে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর রাজ্য স্তরে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? রাজ্যপাল। অনুচ্ছেদ 165, যদি বলে ই আর্টিকেল তাহলে 165। এরপরে আসছি 12 নম্বর বলছে যে সম্পত্তির অধিকার যেটা রাইট টু প্রপার্টি বর্তমানে ভারতের সংবিধানে কী ধরনের অধিকার? তাহলে রাইট টু প্রপার্টি যেটা আছে বা সম্পত্তির অধিকার বর্তমানে ভারতের সংবিধানে কী ধরনের অধিকার? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইনি অধিকার। অনেকে মৌলিক অধিকার করে আসবে, কিন্তু মৌলিক অধিকার না, কারণ এটি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 1978 সালে 44তম, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট, এই 44তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দিয়ে, ঠিক আছে, একটি আইনি বা সাধারণ সাংবিধানিক অধিকারে পরিণত করা হয়েছে। কত সালে? 1978 সালে। কত নম্বর সংবিধান সংশোধনী? 44তম। আগে এটা কোন অধিকারে ছিল? মৌলিক অধিকারে ছিল, বুঝতে পারলাম। এরপর আসছি 13 বলছে অক্সিজেন কে আবিষ্কার করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জোসেফ প্রিস্টলি, অপশন বি জোসেফ প্রিস্টলি, ঠিক আছে। এরপরে আসছি 14 নম্বর
14 নম্বর প্রশ্ন বলছে লেজার। লেজার কে আবিষ্কার করেন? লেজার কে আবিষ্কার করেন? তাহলে লেজার কে আবিষ্কার করেন? থিওডর মেইম্যান। থিওডর মেইম্যান, অপশন এ, থিওডর মেইম্যান। এরপর আসছি 15 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কাকে বলা হয়? বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস, অপশন বি। অপশন বি, অ্যাডা লাভলেস। এরপর আসছি 16 নম্বর প্রশ্ন বলছে পাইথন। পাইথন প্রোগ্রামিং ভাষা কে তৈরি করেন? এই যে পাইথন যেটা আছে একটা প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা কে তৈরি করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে গুইডো ভ্যান রোসাম। গুইডো ভ্যান রোসাম, ঠিক আছে। এই পাইথন যেটা আছে এই পাইথন প্রোগ্রামিং ভাষা তৈরি করেন গুইডো ভ্যান রোসাম। এরপর আসছি 17 নম্বর বলছে ভারতের কোন আইআইটি, ভারতের প্রথম কোন আইআইটি সীমান্ত পাহারার জন্য এআই চালিত রোবট তৈরি করেছে? ভারতের কোন আইআইটি সীমান্ত পাহারার জন্য এআই চালিত রোবট তৈরি করেছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, আইআইটি গুয়াহাটি। এরপর আসছি 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে 2025 সালে কোন রাজ্য সরকার বিশ্বের প্রথম এআই চালিত চোখের রোগ স্ক্রিনিং প্রোগ্রাম বা যাকে আমরা বলছি নয়নামৃতম 2.0 চালু করেছে? ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে নয়নামৃতম 2.0 চালু করেছে কোন বা ভারতের কোন সরকার, কোন সরকার বা কোন রাজ্য সরকার বিশ্বের প্রথম এআই চালিত রোগের চোখের রোগ স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছে নয়নামৃতম? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে কি অপশান সি কেরালা। অপশান সি কেরালা। এরপরে আসছি 19 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন শহরে বায়ো এশিয়া 2026 বায়ো এশিয়া 2026 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের কোন শহরে বায়ো এশিয়া 2026 সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে, যা জীবন বিজ্ঞানের একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন বা বায়ো সায়েন্সের একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ। অপশন বি হায়দ্রাবাদ। আজকের শেষ প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন যা পরিবেশ আন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? ঠিক আছে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আছে এটা, যে সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন যা পরিবেশ আন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ রেচেল কারসন। ঠিক আছে, তাহলে এটা অপশন এ হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর। এরপর আসছি, তাহলে এখানেই টোটাল হচ্ছে শেষ কমপ্লিট। তো আরেকবার বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই যে 20 স্পেশাল মক টেস্ট নাওনি, যাদের দরকার অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে বা এই যে ফোনপে নম্বর পেমেন্ট করে তারপর মেসেজ করবে। তাহলে 20 স্পেশাল মক টেস্ট যার গুরুদক্ষিণা রাখা হয়েছে মাত্র 39 টাকা। ঠিক আছে, তো এই যে গুরুদক্ষিণা মাত্র 39 টাকা, তোমরা এটা পারচেস করলেই বুঝতে পারবে। ঠিক আছে, একদম সম্পূর্ণ যে নতুন সিলেবাস সেটার উপরে বেস করে বানানো, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং। প্রত্যেকটি মক টেস্ট আলাদাভাবে দেওয়া হবে, 1 থেকে 20টা যেটা আছে মক টেস্ট আলাদা আলাদা করে দেওয়া হবে এবং প্রত্যেকটি মক টেস্টের শেষে আলাদা আলাদা করে অ্যান্সার শিট করা আছে, মানে আলাদা আলাদাভাবে এভাবে আনসার করা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটি প্রশ্ন বা প্রত্যেকটি সেট যেটা আছে একদম এক্সাম ওরিয়েন্টেড বানানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যারা এখনও নাওনি অবশ্যই নিয়ে নাও খুবই শীঘ্রই, কারণ এক্সাম হচ্ছে খুবই সামনে। ঠিক আছে, তো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।